আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এই চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করব। সো আই হোপ শেষ পর্যন্ত যারা আমার ক্লাসটা করবা, সো উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই চ্যাপ্টারটা তাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তাহলে বুঝতে পারতেছো আজকে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। চলো কথা না বাড়ি আমাদের আজকে ক্লাসটা শুরু করছি। সবাই আমার ক্লাস করার সাথে সাথে তোমরা তোমাদের বইটা একটু করবা, কজ আমরা বই থেকে পড়ার চেষ্টা করব লাইন বাই লাইন। ওকে, যেহেতু এটা আমাদের দ্বিতীয় অধ্যায়, অ্যান্ড দ্বিতীয় অধ্যায়ে আমাদের উদ্ভিদ এবং প্রাণীর কোষীয় সংগঠন অর্থাৎ কোষ নিয়ে কথা বলবো। এর আগের চ্যাপ্টার আমরা নিম্ন শ্রেণীর জীব নিয়ে পড়েছিলাম। তো আমাদের এই চ্যাপ্টারটা কি উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। চলো শুরু করি। প্রাকৃতিক পরিবেশের ক্ষুদ্রাণুক্ষুদ্র জীবদেহ থেকে শুরু করে অতি বৃহদাকার ও উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদেহে সাংগঠনিক এবং কার্যপ্রণালীতে প্রচুর মিল অমিল রয়েছে। আমরা কিন্তু এর আগে ক্ষুদ্রাণুক্ষুদ্র জীবদেহ কিন্তু দেখেছি, তাই না? এবং উচ্চ শ্রেণীর আমরা উদ্ভিদ এবং প্রাণী, আমরাই হলাম উচ্চ শ্রেণী। আমি কিন্তু গত লেকচারে কিন্তু এটা বলেছিলাম। যেহেতু আমাদের নিম্ন শ্রেণীর জীবগুলো কি কি, ব্যাকটেরিয়া, এমিবা, ছত্রাক, এগুলো হচ্ছে আমাদের ক্ষুদ্রাণুক্ষুদ্র জীব। আর আমাদের উচ্চ শ্রেণী কি কি বলতো, আমরাই আর কি, প্রাণীর উদ্ভিদের মধ্যে উদ্ভিদ আর প্রাণের মধ্যে মানুষ। এখন সকল জীবদেহের মধ্যে সাধারণ কিছু কি থাকে বলতো, মিল থাকে। সেটা হচ্ছে কি, জীবদেহ মাত্রই কোষ দ্বারা গঠিত। তুমি উদ্ভিদের কথা যদি বলো, তো উদ্ভিদেরও জীবদেহ কি বলতো, কোষ দ্বারা পরিচালিত, তাই না? উদ্ভিদের জীবদেহ কিন্তু কোষ দ্বারা পরিচালিত। এখন প্রাণীদেহেরও যদি কথা বলো, প্রাণীদেহেরও কোষ দ্বারা কি বলতো পরিচালিত, অর্থাৎ আমাদের উভয়ের জীবদেহ কি বলতো কোষ দ্বারা গঠিত। এখন বিগত কয়েক শত বছর ধরে বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টায় কোষের গঠন, আকৃতি, প্রকৃতি ও অন্যান্য বিষয়ে প্রচুর গবেষণামূলক কাজ করেছে। একটি জীবদেহের সব কোষের গঠন প্রকৃতি কিন্তু এক নয়, বরং ভিন্ন। আমরা এই পরিচ্ছেদে কোষের গঠন বর্ণনা করব, কিন্তু নিম্নে বর্ণিত সকল অঙ্গাণু একসাথে এক কোষে আসলে কি যায় না, পাওয়া যায় না। তাই মোটামুটি সব ধরনের কোষ, যেসব ক্ষুদ্রাণু অঙ্গাণু পরিলক্ষিত, সেগুলোকে বর্ণনার জন্য আমরা একটি কোষের আওতায় এনে উপস্থাপন করা হয়েছে। জাস্ট এইটুকু পড়লে আমাদের এই পার্টটুকুর এনাফ, মানে এই বিস্তারিত। এখন দেখো আমরা এই পার্টে অর্থাৎ আজকের অধ্যায়ে আমরা কি কি শিখবো বলতো, উদ্ভিদ এবং প্রাণীর চিহ্নিত চিত্রাঙ্কন করতে পারবো এবং প্রাণী এবং উদ্ভিদ কোষের একটা তুলনা করতে পারবো। সো এটা কিন্তু তোমাদের ঘতে আসবে কিন্তু, এটা বুঝছো? অ্যান্ড কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন প্রকার টিস্যুর কাজ ব্যাখ্যা করতে পারবো এবং উদ্ভিদ এবং প্রাণী টিস্যুর মধ্যে পার্থক্য করতে পারবো। বিশেষ করে আমরা কোষের মধ্যে একটা তুলনা করতে পারবো, অ্যান্ড দেন টিস্যু। এই দুটো কাজ আমাদের কিন্তু ম্যাক্সিমাম একটু জানতে হবে। চলো আমরা একটু পরবর্তী পার্টে যাওয়ার চেষ্টা করি। ওকে, আমাদের পরবর্তী পার্টটা কি, যে উদ্ভিদ এবং প্রাণী কোষের সাধারণ গঠন। সাধারণ কি বলতো, সাধারণ একটা গঠন। একটু কালারটা সাধারণ একটা গঠন কি বলছে, প্রতিটি জীবদেহ এক বা একাধিক, দেখো জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত হয়। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ প্রাচীর এবং আরেকটা হচ্ছে প্রোটোপ্লাজম। মাথায় রাখতে হবে, একটা উদ্ভিদ কোষে কয়টি অংশ থাকে, দুটি, একটা হচ্ছে কোষ প্রাচীর এবং আরেকটা হচ্ছে প্রোটোপ্লাজম। এক, কোষ প্রাচীরটা আসলে কি? উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কোষ ঝিল্লির বাহিরে, কিসের বাইরে, কোষ ঝিল্লির বাহিরে জড় পদার্থ, কি পদার্থ, জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, এটাকে কোষ প্রাচীর বলা হয়। চলো তোমাদের একটি ছবি দেখায়, আমরা আসলে বুঝতে পারবো আসলে কি বলছে। এই যে, এই যে দেখো, এখানে একটা আমরা কোষ প্রাচীর দেখতে পাচ্ছি না, এই যে বাহিরের একটা কোষ প্রাচীর, এই পুরো একটা আবরণ। দেখো এখান থেকে যদি আমি আবরণটা, বাইরে যে আবরণটা থাকবে, মানে বাইরের যে আবরণটা, এটাকে বলা হয় কোষ প্রাচীর। কি প্রাচীর বলতো, কোষ প্রাচীর বলা হয়। তোমাদের বইতে তো একটু সুন্দর করে দেওয়া আছে। যে মাথায় রাখতে হবে যে কোষ ঝিল্লির বাহিরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর থাকে,
একে বলা হয় কোষ প্রাচীর। এখন এটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। এখন সেলুলোজ মানে কি? সেলুলোজ মানে হচ্ছে আঁশের মতো। সেলুলোজ মানে কি বলতো? সেলুলোজ মানে হচ্ছে আঁশ। ঠিক আছে? সেলুলোজ মানে হচ্ছে আঁশ। সেলুলোজ মানে কি বলতো? আঁশ। তাও যদি তোমরা হচ্ছে বুঝতে অসুবিধা হয়, আমরা যে সুতির কাপড়গুলা পরি, দেখবা একবার ২-৩ বার ওয়াশ করার পর আমাদের শার্ট থেকে হচ্ছে এরকম কিছু, আমি যদি এভাবে দেখাই, দেখবা এরকম কিছু সুতো বের হতে থাকে, মানে হালকা হালকা। ঠিক আছে? এগুলো হালকা হালকা, যেহেতু সুতো হচ্ছে গাছ থেকে তৈরি হয়েছে, এরকম হালকা হালকা, মানে একদম সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম এগুলা। যেগুলো আমাদের শার্ট বলো, তারপর বিভিন্ন হচ্ছে কাপড় বলো, এখান থেকে কিন্তু এই আঁশগুলা বের হয়। এগুলো কিন্তু এক ধরনের সেলুলোজ। কিন্তু প্রাণীকোষে এই ধরনের প্রাচীর থাকে না, অর্থাৎ প্রাণীদেহের কিন্তু কোষ প্রাচীর নাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে, নাই। সো প্রাণীকোষের আবরণটি প্লাজমা দ্বারা গঠিত হয়, প্লাজমা দ্বারা কেবল গঠিত হয়। সো কোষের সজীব অংশকে রক্ষা করতে এবং কোষের সীমারেখা নির্ধারণ করার জন্য কোষ প্রাচীরের কাজ। তাহলে খেয়াল করো, আমরা প্রথমে কি পেলাম বলতো? একটা প্রাচীর পেলাম, প্রাচীরটার নাম কি? কোষ প্রাচীর, যেটা দ্বারা হচ্ছে সেলুলোজ দিয়ে গঠিত। এবং এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে সজীব অংশকে কি করা? রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা, এবং কোষ প্রাচীরের প্রধান কাজ হচ্ছে আমাদের এটা। ২ নম্বরটা দেখো, প্রোটোপ্লাজম। সো একটি প্রোটোপ্লাজম প্রধানত কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনটি দ্বারা গঠিত। আমরা কিছুক্ষণ আগে এখানে বলছি না, কোষ ঝিল্লির বাহিরে, কোষ ঝিল্লির বাহিরে আবরণটাকে কি বলতো? কোষ প্রাচীর বলবো। এখন কোষ ঝিল্লির ভিতরে যদি কথা বলি, কি কি আছে দেখো, যে কোষ ঝিল্লি আছে, অর্থাৎ প্লাটোপ্লাজমের ভিতরে সাইটোপ্লাজম আছে, তো তারপর নিউক্লিয়াস আছে, এটা সম্বন্ধে আমার গঠিত হয় হচ্ছে এটা। আমি হচ্ছে পরপর হচ্ছে কালার চেঞ্জ করব যাতে তোমাদের হতে সুবিধা হয়। তারপর দেখো, প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল, জেলির মতো আঠালো এবং দানাদার বর্ণহীন সজীব অংশ থাকে। অর্থাৎ এই 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 লাইনটা আমার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করো, তোমরা অবশ্যই অবগত থাকো, যখন আমি প্রত্যেকটা লাইনের পাশে যখন স্টার দিয়ে রাখবো, সো অলওয়েজ মাথা রাখতে হবে যে আমার এই লাইনটা হচ্ছে কি বলতো, আমার গুরুত্বপূর্ণ। এখন প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো প্রতিরক্ষিত হয়। সো এটি বিভিন্ন জৈব ও অজৈব যুগের সমন্বয় হচ্ছে গঠিত। এখন প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা থাকে কত? ৬৭ থেকে ৯০ ভাগ। আমার এটাও কি বলতো, এটাও হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ বলা যায়। এখন চলো আমরা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাস মেমব্রেন একটু দেখার চেষ্টা করব। কোষ ঝিল্লি বা প্লাস মেমব্রেন পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দ্বারা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বলা হয়। কোষ ঝিল্লি অর্থাৎ কোষ প্রাচীরের পরে, কোষ প্রাচীরের পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলা হয়। দেখো, প্লাজমা মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট ফসফোফুলিডিড দ্বারা গঠিত। বর্তমানে আসলে এটাকে বলা হয় বায়োমেমব্রেন বলা হয়। সো এটি কোষের ভেতর ও বাহিরের মধ্যে পানি, খনিজ পদার্থ, গ্যাস পরিবহন নিয়ন্ত্রণ করে। পরিবহন মানে হচ্ছে এগুলোকে হচ্ছে কি, কোষের একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে কি করে পানি, খনিজ পদার্থ, গ্যাস, এগুলো হচ্ছে কি করে পরিবহন করে চলাচল করে আর কি, মানে এই কোষ ঝিল্লিটার মাধ্যমে এগুলো করা হয়। দ্বিতীয়ত, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম এখন কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে, কিসে বলতো? কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে আমরা কি বলে থাকি বলতো? সাইটোপ্লাজম বলে থাকি। এখন এই সাইটোপ্লাজমের ভেতরে, অভ্যন্তর মানুষের ভেতরে কি কি আছে দেখো তো। যেমন প্রথমে প্লাস্টিক আছে, মাইটোকন্ড্রিয়া আছে, গোলজি বডি আছে, এন্ডোপ্লাজমিক ঝলিকা আছে, রাইবোজোম আছে, লাইবোসোম আছে, সেন্ট্রিওল আছে এবং কোষ গহ্বর। অর্থাৎ সাইটোপ্লাজমে আমার কি কি আছে বলতো? 8টা অঙ্গাণু আছে। সে কি কি? একটা হচ্ছে প্লাস্টিড, ওই যে আমরা যে প্লাস্টিকের বোতল বলি, এগুলো কিন্তু সেই প্লাস্টিক না, এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা প্লাস্টিক। মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস, তারপর হচ্ছে গোলজি বস্তু আছে, এন্ডোপ্লাজমিক জালিকা আছে, রাইবোজোম আছে, লাইসোজোম আছে, সেন্ট্রিওল আছে এবং কোষ গহ্বর আছে। তো আমরা 8টা অঙ্গাণু পেলাম, তাই না? দেখো তো, এটা হচ্ছে আমাদের একটা কি বলতো,
উদ্ভিদ কোষ। কিসের কোষ? এটা আমাদের একটা উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষ দেখো কোষ প্রাচীর, তারপর হচ্ছে সরি কোষ প্রাচীর হচ্ছে এটা। আমার হচ্ছে কোষ প্লাজমা, তারপর প্লাজমা মেমব্রেন, এগুলো তো দেওয়া আছে, জাস্ট এখানে দেখা যাচ্ছে না, তোমরা একটু দেখে ফেলবা। আচ্ছা একটু জাস্ট খেয়াল করো। এখন নিউক্লিয়াসের মধ্যে, আমার নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে দেখো। নিউক্লিয়াস রন্ধ্র থাকে, নিউক্লিওলাস, তারপর নিউক্লিয়াস আবরণে থাকে, তারপরে ক্রোমাটিক তন্তু থাকে, তারপর নিউক্লিয়াস প্লাজম থাকে। অর্থাৎ আমার নিউক্লিয়াসের মধ্যে 6টা অঙ্গাণু থাকে, ঠিক আছে। আর এই চিত্রটা হচ্ছে আমার প্রাণীর। এই চিত্রটা হচ্ছে আমার কিসের বলতো? এই চিত্রটা হচ্ছে আমার প্রাণীর। এটা হচ্ছে আমার প্রাণী। এখন এটা হচ্ছে আমার উদ্ভিদের। মাথায় রাখতে হবে। আচ্ছা এবার আসলে আমরা নেক্সট আসি। নেক্সট হচ্ছে কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। খুবই গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজম। তোমাদের দেখবা ম্যাক্সিমাম সৃজনশীল কিন্তু এই পার্টটাকে করবে, যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থেকে। এবং এই যে প্লাস্টিকটা, এটা একটু খুবই ইম্পর্টেন্ট, টেস্টে দেওয়া যায়। এখন জাস্ট একটু দেখার চেষ্টা করো। সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণু। এই যে এটাকে বলা হয় ডিম্বাকার। এই যে ডিমের মতো করা আছে, এই জন্য এটাকে কি বলা হয় বলতো? ডিম্বাকার বলা হয়। ওকে, সো অঙ্গাণুকে আমরা কি বলতে? প্লাস্টিড বলে। তাকে সাধারণত প্রাণীকোষে আসলে প্লাস্টিড নেই। তাহলে তোমাদের এমসিকিউ আসতে পারে যে খাদের প্লাস্টিড নেই, সাধারণত প্রাণীকোষে প্লাস্টিড নেই। এখন এই অঙ্গাণুটা উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিড উদ্ভিদ কোষে খাদ্য সংশ্লেষণ, বর্ণ গঠন, খাদ্য সঞ্চয়ের মুখ্য ভূমিকা কাজ করে এবং রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিককে আসলে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। সো ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিডের, লিউকোপ্লাস্টিড বর্ণহীন প্লাস্টিড, ঠিক আছে। তারপর হচ্ছে আমার ক্রোমোপ্লাস্টিড দুই প্রকার, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট, এটা তোমরা অনেকে হয়তো বুঝবা না, আমি জাস্ট একটু বুঝাই দিই। দেখো প্লাস্টিড হচ্ছে আমার তিন প্রকার। দেখো সাধারণত তোমরা হচ্ছে মাথা রাখবা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট, ঠিক আছে। আমি এখানে একটু লিখে দিই। এক দেখো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তারপর দ্বিতীয়ত কি? আমার দ্বিতীয়ত হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট এবং তৃতীয়ত কি? আমার তৃতীয় হচ্ছে লিউকোপ্লাস্ট। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে এগুলো কি? যে ক্লোরোপ্লাস্টে দেখো তো সবুজ অংশ, কি অংশ বলতো? সবুজ অংশ। আমরা দেখবো সবুজ অংশ যেগুলো থাকবে সবুজ, এগুলো হচ্ছে কার কাজ? এগুলো হচ্ছে লিউকোপ্লাস্টের কাজ। আর ক্রোমোপ্লাস্টের কাজ কি? এগুলো দেখবা তোমার হচ্ছে কমলা, ঠিক আছে, বা রঙিন কালার, এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্টের কাজ। আর লিউকোপ্লাস্টের কি? লিউকোপ্লাস্টের সাদা। এখন তোমাদের এইগুলো দেখে অনেকের কিছু মনে পড়তেছে কিনা দেখো তো, যে মনে পড়ে কিনা। সবুজ অংশ এগুলো তো আমরা বুঝতে পারছি। কমলা, গাজর কিনা দেখো তো। এই গাজর যে হয় এটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের কারণেই হয়, বুঝতে পেরেছো? এই ক্রোমোপ্লাস্টের প্লাস্টিডের কারণে ওই ফলটা কি হয় বলতো? কমলা কালারের হয় বা ভিন্ন কালারের হয়ে থাকে। এখন দেন দেখো আমার লিউকোপ্লাস্ট যেটা রয়েছে, লিউকোপ্লাস্ট, আমার লিউকোপ্লাস্ট যেটা রয়েছে, জাস্ট ওয়েট টু ওয়েট, হ্যাঁ, এটা হচ্ছে, এটার কোনো গন্ধ নাই। ওই যে মূলা আছে না, মূলা সাদা রঙের, এটা হচ্ছে আমার কিসের কাজ বলতো? লিউকোপ্লাস্টের কাজ। লিউকোপ্লাস্টের কি বলতো কাজ? ওকে, এবার একটু আসি। এখানে হচ্ছে এগুলো লিখছে। আচ্ছা, যা বলছি এখানে পাবা তোমরা। এখানে এখানে কি বলছে? যে ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বর্ণ বৈচিত্র্য হয়। এই যে তোমাদের কিছুক্ষণ আগে যেটা দেখালাম ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে সবুজ ফল পাকার সময় আমরা ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়। হ্যাঁ অবশ্যই হয় এটা। যে টমেটো যে লাল টকটকে রং দেখায়, এটা আসলে ক্রোমোপ্লাস্টের লাইকোপেনের একটা রঞ্জক থাকে। তার মানে দেখো আমার এই বক্সটুকু খুবই গুরুত্ব সহকারে পড়বা।
খুবই গুরুত্ব সহকারে, এটাকে 5 স্টার দিবা। তোমরা যারা হচ্ছে আমার সাথে সাথে বইটা পড়বা, এখানে দেখাবা। এখন দেখো যে ক্লোরোপ্লাস্টের কি থাকে, লাল, কমলা, হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জন পদার্থ থাকে। কি থাকে বলতো? ক্যারোটিন নামক রঞ্জন পদার্থ। এখন উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না, সেসব অংশে লিউকোপ্লাস্ট থাকে। সাদা অংশ থাকবে। কিসে অংশ? সাদা অংশ। এই যে যারা হচ্ছে এখান থেকে এতটুকু পড়ার ধরো তোমার হচ্ছে সময় থাকবে না, ঠিক আছে, এতটুকু পড়ার হচ্ছে সময় থাকবে না বা এতটুকু পড়ার সময় থাকবে না, তোমরা হচ্ছে জাস্ট আমার এই 3টা লাইন পড়বা। এই 3টা লাইন পড়লে এনাফ, গুড এনাফ। তোমার ক্লোরোপ্লাস্টে কি সবুজ অংশের কাজ, মানে সবুজ অংশের যে বর্ণগুলো হবে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। আর ক্লোরোপ্লাস্টে কি বর্ণহীন, মানে বর্ণযুক্ত যে কালারগুলো থাকবে, যে ফলগুলো হবে, এগুলো কার কাজ? এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্টের কাজ। আর লিগোপ্লাস্টের কাজ কি? বর্ণহীন বা সাদা অংশ যেগুলো থাকবে, এটা হচ্ছে লিগোপ্লাস্টের কাজ। মানে যাদের হচ্ছে একটু অল্প সময় পড়ার হচ্ছে কি থাকবে, প্রবণতা থাকবে, তারা কিন্তু দুটো দেখতে পারো। এখন জাস্ট একটু দেখো যে যেসব মূলের আসলে কোষের প্লাস্টিক, যেমন সূর্যের প্রভাবে প্লাস্টিকগুলো রূপান্তরিত হয়, ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। এখন যদি তুমি ধরো মনে করো সবুজ একটা দূর্বাঘাস নিছো, কিছুদিন হচ্ছে ঢাকা দিছো, মানে কিছুদিন এটার উপর ইটটা চাপা দিয়ে রাখছো, এন্ড কি হবে? ইটটা হচ্ছে তোমার ঘাসগুলো সাদা হয়ে আসবে। ঘাসগুলো কি হয়ে আসবে? সাদা হয়ে আসবে। ওইটাই বলছে যে সাদাটা কেন হয়? এই যে লিউকোপ্লাস্টের কারণে। কেন? কারণ সেখানে সূর্যের আলো পৌঁছায় নাই। এবার একটা আসো 2 নাম্বার, এটাকে কিন্তু 5 স্টার দেওয়া যায়। আমি বলছি না? সো এইখানকার এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন সজীব উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডকার অঙ্গাণুকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া বলে। এক বচনে মাইটোকন্ড্রিয়ান, প্রতিটি মাইটোকন্ড্রিয়ান দ্বিস্তর পর্দা দ্বারা আবৃত থাকে। এখন এই বহিঃপর্দাটি আসলে মসৃণ, কিন্তু অন্তঃপর্দাটি আঙ্গুলের মতো অনেক ভাঁজ থাকে। এই যে দেখো, এটা মনে করো এটা আমার একটা আঙ্গুল, তাই না? এই যে এটাকে বলছে হচ্ছে মসৃণ, এটাকে বলছে মসৃণ, কিন্তু দেখো তো এই যে ভিতরের এগুলা একটু আমাদের আঙ্গুলের ছাপের মতো কিনা? হ্যাঁ, এটাকেই জন্য বলছে আঙ্গুলের ছাপের মতো এটাকে। আর এটাকে বলা হয় ক্রিস্টি। কি বলা হয় বলতো? ক্রিস্টি বলা হয়। এখন জীবের যাবতীয় বিভাগীয় কাজের শক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। পাওয়ার হাউস যাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া, মনে থাকবে? অফকোর্স। সো এই জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। সবুজ উদ্ভিদ কোষের এই সংখ্যা আসলে বেশি, তবে প্রাণী যকৃৎ কোষের এই সংখ্যা একটু সহস্রাধিক, অর্থাৎ শতাধিক। কিন্তু উদ্ভিদের বেশি আছে, মাইটোকন্ড্রিয়া উদ্ভিদের বেশি, এটাই বলছে। তারপর দেখো গোলজি বলছো, এটা আমার গোলজি বলছে। সো এগুলো কিন্তু পর্দা ঘেরা গোলাকার এবং সূত্রাকার নালিকা সমৃদ্ধ অঙ্গাণু এবং নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। উৎসেচক, হরমোন এবং ইত্যাদি করণ করা হচ্ছে এর কি বলতো কাজ। ওকে ফাইন। এবার একটু আসো, এখান থেকে তোমরা হচ্ছে এটা পড়ে ফেলবা। তো এন্ডোপ্লাজমিক, আমি হচ্ছে এন্ডোপ্লাজমিক কি বলছে? রেটিকুলাম। সাইটোপ্লাজমের যে একক ঝিলি বিশিষ্ট জালিকাকার অঙ্গাণু থাকে, যা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? আর কোষে মসৃণ এবং অমসৃণ আমরা তো বুঝতে পারলাম, কিছুক্ষণ আগেই দেখে আসলাম মসৃণ কিরকম। এই যে মসৃণটা আমাদের এরকম না, ঠিক আছে? এবার আসো আমরা রাইবোজোম। রাইবোজোম কেন হবে? সো এটা হচ্ছে কিসের মতো বলতে? এটা হচ্ছে দানার মতো। এবার আসো লাইসোজোম। কিসের জুম বলতো? লাইসোজোম। এটা আসলে কি করে? এটা হচ্ছে প্রাণী কোষে, এটা প্রাণী কোষের সাইটোপ্লাজমে দ্বিস্তর বিশিষ্ট একটা লি প্রোটিন, লি প্রোটিনের মেমব্রেনের আবৃত, এটাকে কি বলা হয়? লাইসোজোম থাকে। আসলে এটাকে আরেকটা নাম আছে, এটাকে বলা হয় হাইড্রোলিক এনজাইম। হাইড্রোলিক এনজাইম বলা হয়। এবার একটু আসো সেন্টিওল। সেন্টিওল মানে কি? প্রাণীকোষে নিউক্লিয়াসের কাছে কাছে দুটি ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গাণুকে দেখা যায়, সেটাকে সেন্টিওল বলা হয়। বুঝছো? আচ্ছা, এটা আরো কি কি বলতো? এটা হচ্ছে একটি স্বচ্ছ দানাবিহীন পদার্থ। দানাবিহীন কি বলতো? পদার্থ। আর নাম্বারটা একটু দেখার চেষ্টা করো। আর নাম্বারটা হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর। এখন কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমে দাত্রে থাকে। এখন উদ্ভিদ কোষের নির্জীব বস্তুদের মধ্যে বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ, ভোজ্য পদার্থ এবং খরিত পদার্থ কোষের সাইটোপ্লাজমে তরল ও পদার্থপূর্ণ ছোট বড় গহ্বর থাকে, সেগুলোকে কি বলা হয় বলতো? গহ্বর বলা হয়। আচ্ছা, এখানে কি কে থাকে দেখো তো?
যে জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ এবং এগুলো কিন্তু কোষ গহ্বরে অবস্থান করে। আর এদেরকেই বলা হয় কোষ রস। কি বলা হয়? কোষ রস বলা হয়। এখন উদ্ভিদে কোষ গহ্বর বেশি থাকে, আকারে অনেক বড়। আকারে অনেক বড়। আর প্রাণীদেরটা কি হবে? ছোট হবে। আচ্ছা, এবার আসো মেইন পয়েন্ট একটা। সো এটাও কিন্তু 5 স্টেপ। এই যে এটার নাম একটা নিউক্লিয়াস। এটার নাম কি বলতো? নিউক্লিয়াস। নিউক্লিয়াস চিত্র মাস আঁকতে দেবে, এটা সিকিউতে আসবে ব্যায়াম। এটা তোমাদের সিকিউতে আসবে। সিকিউতে থাকবে না এমন কোনো কি নেই। এটা তোমাদের 100% সিকিউতে চলবে। তোমাদের বোর্ডে, সরি, তোমাদের হচ্ছে স্কুল থেকে যদি প্রশ্ন করে তাহলে নিউক্লিয়াস আঁকতে বলবে, তাহলে তোমরা কিভাবে আঁকবা? তোমরা হচ্ছে প্রথমে একটা গোল দিয়ে ফেলবা, একটা গোল আঁকার চেষ্টা করবা, ঠিক আছে? গোল আঁকার, আমার হয়তো হ্যান্ড রাইটিং ভালো হয় নাই। গোল আঁকার পর এগুলো মুছে ফেলবা। সো এখান থেকে মুছে ফেলবা মানে ভাগ, অংশ করে ফেলবা এগুলোকে। সো অংশ করার পর প্রথমে এইভাবে একটা গোল দিয়ে চামড়া করে ফেলবো। তারপর যে কলমের কালি দিয়ে এগুলো তো মুছে ফেলবে, কলমের কালি দিয়ে গুঁড়া থেকে থাকবা, ঠিক আছে? এরকম গুঁড়া থেকে থাকবা, দেখবো নিউক্লিয়াস হয়ে গেছে। এবার একটু আসো, এই যে এই অংশগুলোকে বলা হয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। কেমন? তারপর এই যে মাঝখানে তুমি যে কালো একটা মার্ক করছো না, আমরা একটা গোল করছি না, এটাকে বলা হয় নিউক্লিয়াস। আর নিউক্লিওপ্লাজম কোনটা? এই যে এখানে যে আমার যেগুলো থাকবে মাঝখানে সুতোর মানে মাঝখানে যে সেটা থাকবে সেটা হচ্ছে আমার নিউক্লিওপ্লাজম। আর এইখানে যে আমরা ছিদ্রটা করব এটাকে বলা হয় নিউক্লিয় রন্ধ্র। আর এই যে সুতার মতো যেগুলো আছে এগুলোকে বলা হয় নিউক্লিয় জালিকা। সো আশা করছি আমরা চিত্র থেকে একদম বোঝার চেষ্টা করছি। আর এটা তো 100%, তোমাকে 100% পড়তে হবে, মাস্ট। বুঝছো? একদম পড়তে হবে। আচ্ছা, এটা তো তোমার জন্য রেখে দিলাম, আশা করছি তোমরা পড়ে ফেলবা। এবার একটু আসো, আমরা উদ্ভিদ টিস্যুর কিছু কাজ পড়ার চেষ্টা করব। কাজ, এখন জীবদেহ এককোষীয় হতে পারে এবং বহুকোষীয় হতে পারে। বিশেষ করে আসলে এককোষী থেকে বহুকোষীর সৃষ্টি হয় এটা। আর যেসব জীবদেহ একটি কোষ থেকে গঠিত তাদেরকে এককোষী বলা হয়। যেমনটা দেখো, যে এদের পুষ্টি, রেচন, শ্বসন, জনন ইত্যাদি যাবতীয় জৈবিক কাজ সম্পন্ন হয়। আর বহু কোষ নিয়ে যাদের জীবদেহ গঠিত তাদেরকে বলা হয় বহুকোষী জীব। এখন বহুকোষী জীবদেহ গঠনকারী টিস্যুর মধ্যে একদিকে যেমন শ্রেণীবিন্যাস ঘটে, তেমনি অপরদিকে শ্রমবিভাজনও কি হয়? পরিলক্ষিত হয়। কেন হয়? কারণ যদি সকল কোষ একই সাথে একই রকমভাবে জৈবিক কার্য সম্পাদন করে তাহলে তাদের কিন্তু জীবনের একটা গঠন, বৈচিত্র্য এবং শারীরবৃত্তীয় জৈবিক কাজগুলো নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত। এখন তুমি যদি মনে করো, আমরা যদি কাজ করি যে আমাদের প্রাণীদেহের যে কোষগুলো আছে তার সাথে উদ্ভিদ কোষের কিন্তু অনেক ডিফারেন্ট আছে না? হ্যাঁ, মনে করো আমরা হচ্ছে পানি খাই, উদ্ভিদও পানি খাই। আমরা যেহেতু উদ্ভিদের ফলগুলো খাচ্ছি কিন্তু উদ্ভিদটা থাকে মানে তাদের ফলগুলো খাচ্ছে না, খাচ্ছে না। এই জন্য এখানে বলছে যে কোষ, এগুলো সব কিছু কোষেরই কাজ। তুমি যদি একটু জাস্ট খেয়াল করো, এই যে কোষের ক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণী ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে না? হচ্ছে কিনা দেখো তো। হ্যাঁ, গুড, ধরতে পারছো নিশ্চয়। ওকে, এবার আসো আমাদের কি বলছে যে উদ্ভিদ টিস্যু। এখন উদ্ভিদ টিস্যুর মধ্যে কি কি থাকে? উদ্ভিদ টিস্যু হচ্ছে তোমার দুই ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু, আরটা হচ্ছে স্থায়ী টিস্যু। একটা হচ্ছে ভাজক টিস্যু, আরটা হচ্ছে কি টিস্যু? স্থায়ী টিস্যু। এখন ভাজক টিস্যুটা কিরকম? ভাইয়া স্যার, বাজ থাকবে ভাজক টিস্যুর সময়? স্যার, তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, স্যার ভাজক টিস্যু কি ভাজক থাকবে কিনা? তাহলে চলো, এখন আসলে ভাজক টিস্যুর কাজটা কি আসলে? এটা কাজটা হচ্ছে উদ্ভিদের দেহের যেসব টিস্যুর কোষ বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে বাজক টিস্যু বলা হয়। আর বাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে। কিচ্ছু বোঝা হয়নি না? বর্ধনশীল মানে হচ্ছে যে অংশগুলো হচ্ছে কি হয়, নতুন নতুন সৃষ্টি হয়। যেমনটা দেখো, তোমার হচ্ছে কাণ্ড এবং মূলের অগ্রভাগের এদিকে কি বলতো? অবস্থান। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখে আসছি, এরকম এই সিম্বলটাকে আমরা কি বলবো? নিউক্লিয়াস বলবো। আর এই প্রাচীরটাকে আবার কোষ প্রাচীর, এবং হালকা যে তরলগুলো আছে এগুলো আমরা সাইটোপ্লাজম বলবো হচ্ছে এগুলাকে। আচ্ছা, এবার আসো বাজক টিস্যুর কাজটা কি। সো বাজক টিস্যু যদি বলি আমি, টিস্যুর কাজটা থেকে তোমাদের এইখান থেকে প্রশ্ন দিবে খ নাম্বারে, মাথা রাখো। সো খ এবং গয়ের জন্য তোমাদের এই পার্টটুকু ভেরি ইম্পর্টেন্ট।
সো তোমার কাছে ধারণা হয়ে আসছে, যারা হচ্ছে গাইড বুক বলো বা টেক্সট বুক যারা কিনবা না, তাদের কাছে একটা ধারণা হয়ে আসবে যে স্যার যেগুলো পড়াচ্ছে বা যেগুলো মার্ক করে দিচ্ছে, এগুলো তোমার যেন 100% খুবই উপকার আসবে বা তোমার খুবই কমন। এখন বাজক টিস্যুর কাজটা কি? ক্রমাগত বিভাজনের ফলে বাজক টিস্যু নতুন নতুন কোষ সৃষ্টি করে। এটি কিন্তু উদ্ভিদ দেহের দৈর্ঘ্য এবং প্রস্থের জন্য বৃদ্ধি ঘটায়। হুম, তার মানে এই কাজটুকু করবে। এখন আসতে স্থায়ী টিস্যু কাজ। আমরা তো অনেকেই বলি যে আমার স্থায়ী বাড়ি ওইখানে, আমার স্থায়ী, তার মানে স্থায়ী বাড়ি মেয়েকে একদম যেই টিস্যুটা একদম পুরোপুরি সরাসরি শেষ পর্যন্ত থাকবে, সেটা কি স্থায়ী টিস্যু? বলো তো, আমাকে এটা জানাবা কমেন্টে। এবার চলো আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করি। এখন বাজক টিস্যু থেকে উৎপন্ন হয় কি বলতো? বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতির কিছু টিস্যু, এটাকে বলা হয় স্থায়ী টিস্যু। অর্থাৎ বাজক টিস্যু রূপান্তর হতে 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 স্থায়ী টিস্যুতে কি হয়? রূপান্তরিত হয়। স্থায়ী টিস্যুর পর আর কোনো টিস্যু কি হয় না? রূপান্তরিত হয় না। এখন উদ্ভিদে প্রায় সর্বত্র টিস্যু হচ্ছে স্থায়ী টিস্যু। তো স্থায়ী টিস্যু দুই ধরনের, একটা সরল টিস্যু, তারপর হচ্ছে জটিল টিস্যু, আর হচ্ছে কণাকারী টিস্যু। এখন আবার সরল টিস্যু হচ্ছে আবার তিন প্রকার: প্যারেনকাইমা, কুলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তোমাদের যাদের দেখবা, তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে, স্যার এখানে শুধু একটা পড়তেছি অনেকগুলো বের হচ্ছে, একটা পড়তেছি অনেকগুলো বের হচ্ছে। তোমরা কি করবা জানো? এই যে স্থায়ী টিস্যু এটা লিখবা। স্থায়ী টিস্যু কি লিখবা? তোমরা লিখবা হচ্ছে তিন প্রকার। কি কি? সরল টিস্যু, জটিল টিস্যু এবং কণনকারী টিস্যু। এটা লেখার পর তারপর হচ্ছে তোমাদের এই যে সরল টিস্যু আসছে না, সরল টিস্যু এভাবে দিয়া তোমার কি লিখবে? প্যারেন খাইমা এবং কোলেন খাইমা এবং স্ক্লেরেন খাইমা। এখান থেকে আবার কি করবা? ২ নাম্বার কি দেবা? জটিল টিস্যু। জটিল টিস্যু হচ্ছে জাইলেম এবং ফ্লুয়েম। তোমরা জাইলেম এবং ফ্লুয়েম অনেক, তোমরা তো অনেক অ্যাডভান্স হচ্ছ। এই শব্দগুলা বা জাইলেম এবং ফ্লুয়েমের সাথে পরিচিত হয় অনেকে নবম শ্রেণীতে উঠে। তোমরা কি এটা বিশ্বাস করো? জাইলেম এবং ফ্লুয়েম এগুলোর সাথে মানে তোমার পরিচিত হয় নবম শ্রেণীতে উঠে, আর তোমরা সেটা সপ্তম শ্রেণীতে পেয়ে যাচ্ছ। বুঝতে পারতেছো কতটা তোমরা হচ্ছে আগে থেকে জানতে পারতেছো এটা? এখন স্টাইডিফি কাজটা কি? খাদ্য প্রস্তুত করা এবং পরিবহন করা। সো দেহ গঠন এবং উদ্ভিদকে গৃহতা প্রদান করা হচ্ছে তার কি? স্থায়ী টিস্যুর কাজ। এখন প্রাণী টিস্যু যদি আমরা কথা বলি, এখানে দেখো প্রাণী টিস্যুর হচ্ছে চারটা। সেটা হচ্ছে আবরণী টিস্যু, পেশি টিস্যু এবং যোজক টিস্যু এবং স্নায়ু টিস্যু। যে প্রত্যেকটা টিস্যু কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে, মাস্ট মাস্ট রিড, মাস্ট পড়তে হবে। আমি তোমাকে এখান থেকে হচ্ছে তোমাকে দেখাই দিতে পারবো। দেখো আবরণী টিস্যু বলছে এটা কি? যে আবরণ টিস্যু মানে কি? ভিতরে, দেহের ভিতরে যে আবরণটা আছে ওটাকে আমরা আবরণ টিস্যু বলবো। বুঝতে পেরেছি? আচ্ছা, কাজগুলো তো আমাকে অবশ্যই বুঝতে হবে। পেশি টিস্যু মানে কি? পেশি টিস্যু মানে হচ্ছে আমাদের দেহের কোনো কোনো পেশি আছে যেগুলো আমরা ইচ্ছা মতো চালনা করতে পারি, যেমন হাত, পায়ের পেশি। কেমন? যে এগুলো আবার হচ্ছে কয় প্রকার? আবার তিন প্রকার। কি কি? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। ঐচ্ছিক পেশিটা কি আসলে কি? যেগুলোর মাধ্যমে আমি হচ্ছে চলাফেরা করতে পারবো, মানে আমি চলাতে পারতেছি। যেমনটা দেখো, এই যে আমার বাহুর সামনের দিকে পেশিগুলো সংকুচিত হয়, অর্থাৎ যে পেশিগুলোর মাধ্যমে আমি সংকুচিত এবং প্রসারিত করতে পারবো সেগুলো হচ্ছে আমার ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি মানে কি? যে পেশিগুলো আসলে আমার নিজের দ্বারা পরিচালিত হবে না, যেমন আমার খাদ্যনালী, আমার হৃৎপিণ্ড, আমার ফুসফুস। ঠিক আছে? এগুলো কিন্তু অনৈচ্ছিক পেশি। আর হৃৎপেশি মানে কি? হৃৎপেশি তো বললামই, আমার হৃৎপিণ্ড হচ্ছে কি করবে? দেহে রক্ত সঞ্চালন করবে। এবং এই পেশি দিয়ে কি করা হয়? এটাকে আমরা ঐচ্ছিক এবং ঐচ্ছিক পেশির মতো হলেও এর কাজ হচ্ছে অনৈচ্ছিক। আমি কি কখনো হৃৎপিণ্ডের যে পেশিটা আছে এটাকে আমি কখনো এটা বলতে পারবো, কমান্ড দিতে পারবো? না, কখনো হচ্ছে কমান্ড দিতে পারবো না। কিন্তু আমার আমার হাতের যে পেশিটা আছে এটাকে কিন্তু আমি যে কোনো যেদিকে চাই সেদিকে আমি কি করতে পারবো? মুভমেন্ট করতে পারবো। এটাই হচ্ছে আমার ঐচ্ছিক পেশি। এবং আচ্ছা, এখানে আবার এরকম চলে আসছে কেন? যোজক টিস্যু চলে আসছে কেন? ওকে, হ্যাঁ আসতে পারে যোজক টিস্যু। দেখো, যোজক টিস্যুটা কি? যোজক টিস্যুটা হচ্ছে আমার হচ্ছে সাধারণত টিস্যুর মতো থাকবে, যেমন রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা, এগুলো হচ্ছে আমার কিসের টিস্যু? যোজক টিস্যু। শুধু জাস্ট উদাহরণগুলো একটু দেখার চেষ্টা করবা। এবং যোজক টিস্যু কাজটা অবশ্যই তো মাস্ট পড়তে হবে এটা। তোমাদের সময়ের দিকে আমি চিন্তা করে হচ্ছে কি করতেছি, দেখাই দিচ্ছি। এখন স্নায়ু টিস্যুটা, অর্থাৎ নার্ভ টিস্যু। প্রাণীদেহের যে টিস্যু
উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাদেরকে আমরা কি বলতো স্নায়ু টিস্যু বলে থাকি। এখন এই যে নিউরনটা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে কোষদেহ, ডেনড্রান এবং অ্যাক্সন। ডেনড্রান এবং কি বলতো অ্যাক্সন। এই যে এই অ্যাক্সনের সাথে অর্থাৎ এই লেজের সাথে কি হয় বলতো আরেকটি ডেনড্রান যুক্ত থাকে। মাথা না থাকো, একটা ডেনড্রানের সাথে একটা অ্যাক্সনের লেজটা কি থাকে যুক্ত থাকে। এভাবে করতে করতে অসংখ্য স্নায়ু কোষ দিয়ে আমাদের ব্রেনটা আসলে কি হয় বলতো তৈরি হয়। এগুলো কিন্তু মাস্ট পড়তে হবে এগুলা স্নায়ু টিস্যুর কাজটা। আচ্ছা, আমরা ছোট্ট একটা রিভিউ দিয়ে রাখি, অর্থাৎ আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম একটু দেখো। জীবদেহের গঠনগত কার্যকর এককের নাম কি বলতো কোষ। এখন কোষ মধ্যস্থ সম্পূর্ণ সজীব থেকে প্রোটোপ্লাজম বলা, প্রোটোপ্লাজম এটাকে বলা হয়। এখন সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে বলতো নিউক্লিয়াস থাকে, প্লাস্টিড থাকে, মাইটোকন্ড্রিয়া, গোলজি বিদ্যুৎ, সেন্টিউল আর অনেকগুলো আছে। আর প্লাস্টিক কত প্রকার? তিন প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি বলছে? ক্লোরোপ্লাস্ট সবুজ অংশ, ক্রোমোপ্লাস্ট আমার বর্ণযুক্ত অংশ বা রঞ্জক পদার্থগুলো জায়গায়, আর লিউকোপ্লাস্ট কি সাদা অংশ। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় বলতো? মাইটোকন্ড্রিয়াকে আমাকে বলা হয় পাওয়ার হাউস। এখন উৎপত্তির দিক থেকে এক হয়ে সম আকৃতির বা ভিন্ন আকৃতির কলাগুলো হলে এগুলোকে আমরা কি বলি? দলবদ্ধ টিস্যুগুচ্ছ বলে থাকি। এখন টিস্যু কয় প্রকার? দুই প্রকার, এক বাজক টিস্যু, স্থায়ী টিস্যু। বাজক টিস্যু থেকে কি হয়? স্থায়ী টিস্যু উৎপন্ন হয়। আর যে টিস্যু কোষগুলো ক্রমাগত বিভাজিত হয় তাকে আমরা বাজক টিস্যু বলে থাকি। ওকে, এখন বাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন সেটাকে আমরা স্থায়ী টিস্যু বলে থাকি। হৃৎপিণ্ড এক ধরনের অণুজীব, এটা কিন্তু এমসিকিউতে অনেক আসে। আর রক্ত কি বলতো? এক ধরনের যোজক কলা। সো এই ছিল হচ্ছে আমাদের আজকে ক্লাসে শেষ হয়ে গেছে। তোমাদের জন্য বাড়ির কাছে থাকবে এই অধ্যায়টা যেহেতু পড়াই দিছি, তোমাদেরকে দেখাই দিছি, তোমরা হচ্ছে কি করবা সুন্দর করে তোমরা তোমাদের যদি কাছে গাইড থাকে গাইড বোর্ড থেকে হচ্ছে সিকিউগুলো সলভ করে ফেলা। সো এই ছিল আজকের ক্লাস। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা হচ্ছে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো। এবং তোমরা যারা নতুন তোমরা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা সপ্তম শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস তোমরা যাতে কী হবে তোমাদের কাছে পৌঁছায়। ওকে, দেখা হবে আরেকটি নতুন ক্লাসে। তোমরা হচ্ছে আমার জন্য দোয়া করবে। না, না।